স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। জানে মালে নিরাপদ একটি রাষ্ট্র পেতে চায় জনতা, কথার রাজনীতি বদলে সেই চেষ্টায় বেশি লোকপ্রিয় হবে, এসব নিয়ে আজকে আলোচনা। আমরা এখন কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। স্বাগত আপনাদের ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। জাতীয় শোক দিবসে বেগম জিয়া এবার নিজের জন্মদিনের কেক কাটেননি, আপনি এর কোনো রাজনৈতিক তাৎপর্য দেখছেন কিনা? হ্যাঁ, রাজনৈতিক তাৎপর্য আছে। তাৎপর্য হলো এই, বেগম জিয়ার সত্যিকারের জন্মদিন কিন্তু 15ই আগস্ট নন। উনি যখন ক্ষমতায় ছিলেন তখন কতিপয় লোক তাকে বুদ্ধি দিয়েছিল যে 15ই আগস্ট যদি আপনি জন্মদিন পালন করেন তাহলে আপনার জন্মদিন পালনের উচ্ছ্বাসে আপনার জাতীয় শোক দিবসের যে আছে, আপনার শোক দিবস যেটা আছে সেটা ম্লান হয়ে যাবে। তো এটা কাজ করে নাই। বেগম খালেদা জিয়ার আপনার স্কুলের রেকর্ডপত্র আমি নিজে দেখেছি। তার রেকর্ডপত্র পরীক্ষা করে দেখা গেছে যে 15ই আগস্ট তার জন্মদিন নন। এখন জন্মদিন করে আসছেন, লোকজন সমালোচনায় পড়েছেন। দেশব্যাপী লোকজন এটাকে খুব একটা ভালো চোখে দেখেনি বলেই তিনি বলেছেন যে না, আমি এখন থেকে জন্মদিন করব না। তার কারণ আমি চাই যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। তো বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার জন্য বেগম খালেদা জিয়া এককভাবে নির্বাচন, মানে জনগণের কথাকে উনি গুরুত্ব দিচ্ছেন। আমি বলতে পারেন জনগণের কথা এবং মনোভাবের তিনি গুরুত্ব দিয়ে মনে করছেন যে এভাবে করলে হয়তো তিনি এখান থেকে উঠে আসতে পারবেন। কিন্তু আমি মনে করি যে বদনামটা তিনি কুড়িয়েছেন এই জন্মদিন পালন করে 15ই আগস্ট, সেই বদনাম থেকে সহজে ছাড়া কি মানে বদনামটা থেকে যে তিনি বেরোতে চাচ্ছেন সেই ব্যবস্থাটা কি আপনি স্বাগত জানাবেন, নাকি আপনি মনে করবেন যে বদনাম কুড়ানোটাই ঠিক ছিল? আমি মনে করছি এখানে বেরোনোর তো কোনো প্রশ্ন নেই। এখানে বেরোনোর কোনো প্রশ্ন নেই। তিনি তাকে বলতে হবে যে হয় 15 তারিখ আমার 15ই আগস্ট আমার জন্মদিন, না হয় আমার 15 আগস্ট জন্মদিন না। এটা তথ্য, আপনার কাছে কি তথ্য আছে সেই তথ্যের উপর নির্ভর করে। এতে তো আপনার তার বেরিয়ে আসার প্রচেষ্টা বা অপচেষ্টা এই হিসাবে আমি অভিহিত করব না। ডক্টর আসিফ নজরুল কি মনে করেন যে এর কোনো রাজনৈতিক তাৎপর্য রয়েছে কিনা? আমি প্রথমেই আপনাকে বলি যে আমি ডক্টর মহিউদ্দিন আলমগীরের সাথে একমত যে এই জন্মদিন পালন করাটা দেশের মানুষ ভালো চোখে দেখে নাই। কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে ওনার এটা যে জন্মদিন, এটা নিয়ে যদি কোনো সন্দেহ না থাকতো, প্রথম থেকে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগের থেকেই যদি এই জন্মদিন থাকতো এবং ওনার জন্মদিন ক্ষেত্রে যে অন্যান্য ডেটগুলো যদি কোথাও না পাওয়া যেত, যেমন ওনার শিক্ষা সনদে অন্য ডেট পাওয়া যায়, এবং এইটা নিয়ে যদি কোনো বিতর্ক না থাকতো, তাহলে অবশ্যই ওনার জন্মদিন পালন করার অধিকার ওনার ছিল, ডেফিনেটলি ছিল। কারণ আপনার ধরেন বঙ্গবন্ধু মারা গেছেন, এই দিনটা যতই শোকের হোক, 15ই আগস্ট যদি কারো জন্মদিন হয়, সে জন্মদিন পালন করার অধিকারটা থাকবে না? এটা থাকবে। কিন্তু আপত্তিটা কোন জায়গায়, যে ওনার এটা জন্মদিন কিনা এটা নিয়ে মানুষের মনে প্রচণ্ড সন্দেহ রয়েছে এবং সন্দেহ থাকার কারণ রয়েছে। এবং আমি ওনার সাথে 100% একমত, যারা এই ধরনের বাজে বুদ্ধি দেয় তারা আসলে মানে কতটা দেশপ্রেমিক, কতটা গণতন্ত্র প্রেমিক এবং তাদের মধ্যে কতটা মনুষ্যত্ববোধ আছে, এটা নিয়ে আমার প্রশ্ন জাগে আর কি। যে আপনি সত্যিকার জন্মদিন পালন করতে পারেন, আপনি 15ই আগস্টের মতো একটা দিনকে মিথ্যা জন্মদিন কেন পালন করবেন? এটা রাজনৈতিক ফায়দা কিভাবে সম্ভব? আর রাজনৈতিক ফায়দা কি মানবিক মূল্যবোধের ঊর্ধ্বের কোনো ব্যাপার নাকি? তবে উনার আরেকটা বক্তব্যের সাথে আমি একমত না, বিনয়ের সঙ্গে বলি, সেটা হচ্ছে দেখেন, পৃথিবীতে সমস্ত দেশে যখন পলিটিশিয়ানরা ভুল করেন তারা দোষ স্বীকার করেন। পলিটিশিয়ানরা তো মানুষ, তারা আপনার নিজের অবস্থান পরিবর্তন করেন, অবস্থান পরিবর্তনের কারণে নিজের আত্মসমালোচনা করেন, সব জায়গায় সবসময় এটা হয়। বাংলাদেশে আমরা যদি কাউকে মানে গলা টিপে ধরি যে তুমি এটা করেছো, কোনোভাবে সে যদি মানে কোনোভাবে থেকে ছাড়তে দিতে আমরা রাজি না। আজকে স্বাস্থ্যমন্ত্রীর একটা প্রথম আলো অনলাইনে দেখলাম, উনি বলেছেন, উনি কিছুটা তির্যকভাবে হলেও বেগম জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। আমার মতে কেউ যদি একটা খারাপ জিনিস থেকে বেরিয়ে আসতে চায়, যে কোনোভাবেই হোক, আপনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। আপনাকে মনে রাখতে হবে উনি বাংলাদেশে অন্তত দুইবার, এখন কেউ কেউ বলবে 3বারও, কারণ 3বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী। উনি আপনার এরশাদ বিরোধী আন্দোলনে অন্যতম নেত্রী ছিলেন, উনি বাংলাদেশের অন্যতম বৃহৎ দলের নেত্রী। উনার পক্ষে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক ক্যামেরার সামনে গিয়ে বলা যে ভাই 15ই আগস্ট জন্মদিন পালন করে আমি খুবই ভুল করেছি, মাফ চাই, এটা কি সম্ভব? উনাদের আচার আচরণের মধ্যে থেকে ম্যানিফেস্টেড হয় যে না, উনি ওখান থেকে সরে আসছেন। আজকে একটা নিউজ বললাম যে ওনার কাছে ফুল নিয়ে আসছিল, এটা উনি ফেরত দিয়েছেন। এবং আমি মনে করি এই রেসিপ্রোসিটি থাকা দরকার। খারাপ জিনিসের রেসিপ্রোসিটি বাংলাদেশে আছে। ধরেন
বিএনপি যদি আওয়ামী লীগের 10টা লোককে মারে, আওয়ামী লীগ ক্ষমতা এসে 20টাকে মারে, আবার বিএনপি এসে 30টাকে মারে। তো খারাপ জিনিসও যদি প্রতিযোগিতা করতে পারেন তাহলে ভালো জিনিসের প্রতিযোগিতা করেন। তো উনি এটার থেকে সরে আসছেন, ওনাকে খুব ভালো করে ধন্যবাদ জানান। আমার মনে হয় এবং আমি মনে করি আরেকটা কথা বলে রাখি, উনি যদি কখনো প্রধানমন্ত্রী হন, এটার জন্য এই রীতিটা যেন উনি বজায় রাখেন। উনি যদি কখনো আবার প্রধানমন্ত্রী হন, আওয়ামী লীগের যদি আবার কখনো দুরবস্থা আসে, যদিও এটা সম্ভাবনা কম, তখন যেন উনি আবার 15 আগস্ট জন্মদিন পালন করা শুরু না করেন। আমি যে কথাটা বলতে জি। চেয়েছিলাম সেই কথাটা হলো এই যে উনি ভালো করতেন যদি বলতেন যে না 15ই আগস্ট আমার জন্মদিন না, এটা সত্য, এটা তথ্য নির্ভর হতো। কিন্তু এর বাইরে আপনার রাজনৈতিক ফায়দা লুটানোর জন্য এটাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা, ওটা আমরা খুব একটা পছন্দ করি না। আচ্ছা, যাই হোক, তো আমি আবার একটু ডক্টর আসিফ নজরুলের কাছে আসতে চাই অন্য একটা প্রসঙ্গে, যে বঙ্গবন্ধুকে দলীয় গণ্ডিতে রাখার সমালোচনা প্রায় আমরা শুনে থাকি, কিন্তু বঙ্গবন্ধুকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো এক ধরনের কৃপণতাই করে। এর দায় আওয়ামী লীগকে কি আমরা দিতে পারবো, যে মানে আওয়ামী লীগই বঙ্গবন্ধুকে কক্ষিগত করে রাখছে, নাকি এর দায় অন্য সবগুলো দলকেই আমরা? এটা আপনার দুই ক্ষেত্রেই সত্যি। আওয়ামী লীগ তো অবশ্যই কুক্ষিগত করে রেখেছে। জি। মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে এমন ভাবে প্রজেক্ট করে যে মানে তাদের দলীয় সম্পত্তি তো সম্পত্তি, উনি পারিবারিক সম্পত্তি উনি, কিন্তু বঙ্গবন্ধু তো দলীয় সম্পত্তি ছিল না। বঙ্গবন্ধু তো বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের জনক, বঙ্গবন্ধু তো বাংলাদেশের স্বাধীনতার জনক, উনি তো আওয়ামী লীগের ক্ষমতায় আসার জনক না। রাইট। আর একটা ব্যাপার হচ্ছে কি, সবচেয়ে আচ্ছা, আপনি শেষ করলে আমি প্রশ্নটা করি, sorry। সবচেয়ে মানে বেদনাদায়ক যে জিনিসটা দাঁড়ায়, ধরেন আমি আপনার 15ই আগস্ট উদযাপনের স্টাইলটা আপনাকে বলি। 15ই আগস্টের সময় আমি মনে করি, আমি বাংলা ভাষায় যত বক্তৃতা শুনেছি, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শ্রেষ্ঠ ভাষণ, আমার কাছে মনে হয় শ্রেষ্ঠতম ভাষণ। একটা এক্সটেম্পো একটা মানুষকে এইভাবে উদ্দীপ্ত করতে পারে। কিন্তু 15ই আগস্টে আওয়ামী লীগের কিছু কিছু স্থানীয় কর্মী হোক, নেতা হোক, তারা 15ই আগস্টের ভাষণ, 15ই আগস্টে বা যে কোনো উৎসবে 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে এত জোরে সাউন্ড দিয়ে, এত টর্চার করে মানুষকে বাজানো শুরু করে, মধ্যরাতে, সারা রাত, সারা দিন। এই যে একটা, এটা কিন্তু একটা প্রতীকী প্রকাশ যে বঙ্গবন্ধুর ভাষণ তোমাকে শুনতেই হবে, ঘুমের সময় শুনতে হবে, সকালে শুনতে হবে, দুপুরে শুনতে হবে, রাত্রে শুনতে হবে। এবং তাও উনার সুললিত কণ্ঠটাকে প্রচন্ড সাউন্ড দিয়ে এমন বিকট করে তুলে, এই যে আপনার একটা মোটা দাগের প্রকাশ যে আজকে বঙ্গবন্ধু মৃত্যুবার্ষিকী, আজকে তোদের কোনো কাজ থাকার কথা না, সারাদিন এটা শুনবি, যত চর্চা আছে তাও শুনবি। এটা কিন্তু একটা প্রতীকী প্রকাশ। আপনি যে বললেন যে আওয়ামী লীগ কুক্ষিগত করার চেষ্টা করে, এটা একটা প্রতীকী প্রকাশ। আর রাজনৈতিকভাবে প্রকাশ যেটা হয় সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে আওয়ামী লীগ এক ধরনের স্বাধীনতার মালিকানার রাজনীতি করে। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি, বাংলাদেশে ভালো মন্দ আমরাই সবচেয়ে ভালো বুঝি, এর চেয়ে বেশি কেউ বুঝে না। এবং তারা যেটাই করে সেটাই মুক্তিযুদ্ধের চেতনা। তারা সকল অন্যায় করলেও তারাই মুক্তিযুদ্ধের চেতনা। এই কাজটাতে তারা বঙ্গবন্ধুর যে অবদান, সেটাকে প্রচন্ড সুপরিকল্পিতভাবে, কখনো কখনো অদক্ষভাবে ব্যবহারের চেষ্টা করে। ডক্টর আসিফ নজরুল, আমরা দর্শকের একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আপনাকে করতে চাই। ডক্টর আসিফ নজরুলের কাছে দর্শক প্রশ্ন করছেন যে আপনি কিভাবে 15 আগস্ট পালন করেন। আর আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছিলেন, যে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকেন, আমরা দেখেছি যে জয় বাংলাটিকেও আওয়ামী লীগের স্লোগান করে দেওয়া হয়েছে। কোনোদিন আমরা বিটিভিতে শুনি নাই জয় বাংলা স্লোগান। সেইটা কিভাবে আপনি অন্য অংশের দায় দায়িত্ব, আমি তো আওয়ামী লীগের দায় দায়িত্ব বললাম। আর অন্য অংশের মধ্যে বলে আমি মনে করি, ধরেন যারা যে দলই হোক, যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা জানে, যে ইতিহাসে শুরু 1948 সন থেকে, যে ইতিহাসে শুরু 26শে মার্চ থেকে না, 25শে মার্চ কালো রাত থেকে না, 1948 সন থেকে, 1971 সন থেকে না, তাদের প্রত্যেকের যদি মিনিমাম কমন সেন্স থাকে, মিনিমাম ইমান থাকে বুকের ভিতরে, তাদের সবার স্বীকার করে নেওয়া উচিত বাংলাদেশের স্বাধীনতার জনক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনার জন্ম না হলে 1971 কেন, 1991 আমরা স্বাধীন হতাম কিনা, হয়তো আরো পরে হতাম, সন্দেহ আছে। উনার অবদান, ধরেন উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি করেছে শাসক হিসাবে, সেটাই ডিফারেন্ট কথা। কিন্তু অ্যাজ ফার এজ দ্য লিবারেশন অফ বাংলাদেশ ইজ কনসার্ন, উনার অবদানের ধারে কাছে আমাদের কারো, মানে এটা নিয়ে, এটা স্মরণ রেখেই আমাদের 15ই আগস্ট অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সাথে পালন করা উচিত। সেক্ষেত্রে কার্পণ্য আছে। এবং আপনি যেটা বলেছেন যে বঙ্গবন্ধুর দল, বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পরে জয় বাংলা স্লোগানকে যখন বাংলাদেশে বিটিভি এবং রেডিও থেকে নির্বাসন করা হয়েছে, এটা তো আমি মনে করি একটা কদর্য রাজনৈতিক একটা চাল। এই চালের কোনো দরকারই ছিল না। মানে সেটা সুযোগ করে দিয়েছে, যে আওয়ামী লীগকে অন্যান্য অংশগুলো দূর করে দিয়েছে। আর আপনি বললেন না যে 15 আগস্ট আমি কিভাবে পালন করি। জি দর্শক, 15 আগস্ট আমি শোকার্ত হই। 15 আগস্ট আমার মনে পড়ে, 15 আগস্ট 75 যখন হয়, তখন তো আমার 9 বছর বয়স ছিল। কিন্তু আমি আমার বাবাকে যেরকম দেখেছিলাম, উনি হঠাৎ করে এসে খুব ইয়েগুলো শেখ সাহেবরে মেরে ফেলছে, এরকম হাঁটছে আর কি, ওইটুকুলি মনে পড়ে। আর আমি বঙ্গবন্ধু সম্পর্কে লেখাপড়ার চেষ্টা করি। আজকে আসার আগে আপনার বঙ্গবন্ধুর উপর একটা জাপানি পরিচালক, আপনি নিশ্চয়ই দেখেন তথ্যচিত্র, ওইটা দেখার চেষ্টা করি। আর ভাবার চেষ্টা করি
সত্যি কতটা- ভাবার চেষ্টা করি, এটা হচ্ছে কতটা- সবচেয়ে ইম্পর্টেন্ট যে বঙ্গবন্ধু যদি 15 আগস্টে যদি বঙ্গবন্ধুকে হত্যা না করা হতো, বঙ্গবন্ধু যত অত্যাচার করুক, যত খারাপ কাজ করুক, বঙ্গবন্ধু পরবর্তীকালে যারা নেতা আসছে তাদের উনি সকল অর্থেই ভালো করতো, যেমন এবং আমরা হয়তো আরো অনেক ভালো একটা জায়গায় যেতাম। পরবর্তীকালে যে নেতা আসছেন তাদের মধ্যে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর একজন। আমি এই প্রশ্ন করতে চাই যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেকখানি সরে গেছেন বলে আমার বিবেচনায়, আমার বিবেচনাটা কি ভুল কিনা? কারণ আপনারা বঙ্গবন্ধু যেরকম গণমানুষের নেতা ছিলেন, গণমানুষের ভাষা বুঝতে চেষ্টা করতেন, তিনি যেমন আর সব বিষয়ে সোচ্চার ছিলেন, সেরকম আপনারা নন। সেটি মানে আমি ভুল বুঝছি কিনা? আমি মনে করি না, আমি মনে করি আমরা আওয়ামী লীগের তরফ থেকে, বাংলাদেশের সাধারণ মানুষের তরফ থেকে বঙ্গবন্ধু যে আদর্শ এবং যে সূত্রগুলো আমাদের কাছে দিয়ে গেছেন সেই সূত্রগুলো আমরা অনুসরণ করছি। যেমন ধরুন, বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় বঙ্গবন্ধু সুস্পষ্ট উল্লেখ করেছিলেন যে এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে যাতে সকল মানুষ বা সাধারণ মানুষ বা সকল নাগরিক স্বাধীন সত্তায় সমৃদ্ধি অর্জন করতে পারে। এটা তো পরিবর্তন হয় নাই, এবং স্বাধীন সত্তায় সমৃদ্ধি অর্জন করতে পারে এর 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 বিস্তারণের লক্ষ্যে তিনি 7 অনুচ্ছেদে গ্রন্থিত করে গেছেন যে এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। রাইট, কিন্তু তেমনি কিন্তু 15 আমার অনুচ্ছেদে- দিকে আমি না, যেখানে তেমনি আটকে যাচ্ছি 15 ডক্টর আলমগীর, হ্যাঁ। আপনারা 2008 সালে যে ইশতেহার করেছিলেন আওয়ামী লীগের নির্বাচনের জন্য, সেই ইশতেহারের প্রণয়নে আপনিও একজন ছিলেন। সেখানে আপনারা বলেছেন যে মন্ত্রী এমপিরা জনসমক্ষে সকল আয় ব্যয়ের হিসাব দিবে। সেইটা আপনারা, মানে আমি মোটা দাগেও যদি বলি, সেটা কখনোই আমরা দেখি না। যদি Crossfire বন্ধ করবে। ক্রসফায়ার বন্ধ করার ব্যাপারে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সে সময় বিরোধী দলের নেত্রী ছিলেন, সে সময় বলেছেন অনেকবার, কিন্তু সেটা আমরা দেখি না। আমি মনে করি এখানে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের কোনো ব্যত্যয় ঘটেনি। ব্যত্যয় ঘটেনি এই জন্যে যে আয়করের হিসাবের কথা বলেছেন। আয়করের হিসাব ওই 2008 সালের পর থেকে নির্বাচন কমিশনে কিন্তু সকল প্রার্থীকে দিতে হয়, এবং সকল প্রার্থীকে দেওয়ার পর এটা কিন্তু আপনি আপনার কাছে নিয়ে আসতে পারেন। আজকে যে প্রত্যুত্তর আছে সে নিয়ে আপনি জানতে পারেন। কাজে এটা প্রকাশিত হয় না এটা বলা ঠিক নয়, এটা পেতে পারেন। আপনারা বলেছিলেন প্রতি বছর দিবেন ডক্টর আলমগীর, আপনার ইশতেহারে ছিল প্রতি বছর জনসম্মুখে দিবেন। হ্যাঁ, প্রতি বছরই এটা দেওয়া হচ্ছে, এবং এটা আপনি ওখান থেকে নিয়ে নিতে পারেন ওই আপনার ইয়েতে, নির্বাচন কমিশন থেকে। এবং আমি মনে করি এটা একটা বিরাট পদক্ষেপ, যে পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি সম্প্রতি শুনেছেন পরশু যে হিলারি এবং ট্রাম্প মধ্যে কথা হয়েছিল যে তারা তাদের আয়কর হিসাব দিবেন। হিলারি দিতে পেরেছেন, ট্রাম্প এখন পর্যন্ত বলেছেন, কিন্তু দিতে পারেননি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এটা কিন্তু একমাত্র বিচার আদালতেই আপনার এটা দেখতে পারে, অন্য কেউ দেখতে পারে না। এখনো সেই ইয়েটা আছে, কিন্তু সেই তুলনায় আমি মনে করি আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আপনি দ্বিতীয় যে কথাটি বললেন যে এই প্রজন্মের আপনারা যারা বঙ্গবন্ধুর পরে যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনি ক্রস ফায়ারের কথা বলছেন। ক্রস ফায়ার যেটা আছে, ক্রস ফায়ার সম্পর্কে, ক্রস ফায়ারটা আপনারা প্রবর্তন করা হয় আপনার 2001 সালের পরে, এটা আপনাদের মনে আছে। পরে আপনার এই যে র্যাব কিংবা র্যাট, এটাও কিন্তু তখন সৃজন করা হয়েছিল। এখানে এর আইনগত ভিত্তি যেটা, সেটা হলো এই যে আপনারা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন তাদের উপর যদি আক্রমণ হয় তাহলে তাদের আত্মরক্ষার অধিকার আছে। শুধু তাই নয়, যদি কেউ তাদের কাছ থেকে পালিয়ে যেতে চায় তাহলে যাতে পালিয়ে না যেতে পারে সেজন্য তার বিরুদ্ধে আপনার অস্ত্র প্রয়োগ করার অধিকার কিন্তু আইনে স্বীকৃত। 2014 সালের ক্রস ফায়ার গল্পের তফাৎটা কোথায়? হ্যাঁ, তফাৎ আছে। এখানে যে ক্রস ফায়ার গুলো হচ্ছে এখন সাম্প্রতিক কালে হচ্ছে, এই ক্রস ফায়ার গুলো কিন্তু তদন্ত হচ্ছে, তদন্ত প্রকাশিত হচ্ছে, তদন্ত রিপোর্ট প্রকাশিত হচ্ছে, আপনারা প্রকাশ দিতে পারেন। এখন লক্ষ্য করবেন, যদি আমি আপনারা সশস্ত্র বাহিনীকে পাঠাই আপনার কোনো ডাকাত কিংবা কোনো সন্ত্রাসীকে ধরার জন্য, এবং কোনো ডাকাত বা সন্ত্রাসী যদি তার উপর আপনার গুলি চালনা করে, তাহলে নিশ্চয়ই আমার যে পুলিশ কর্মী আছে তার অধিকার আছে তাকে পাল্টা গুলি করা। আমার কাছে মনে হচ্ছে 2004 সালে আক্রান্ত হয়ে যেটা প্রয়োজন সেটা হলো যে যখনই গুলির ঘটনা ঘটবে তখন দেশের প্রচলিত আইন অনুযায়ী সেগুলো বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, এবং তদন্ত হচ্ছে। এই তদন্তগুলো ভালোভাবে দেখা জনগণের দায়িত্ব, এবং আপনাদের তরফ থেকে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো আমার মনে হয় আপনারা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করেন কিংবা বিচার বিভাগের কাছে উত্থাপন করেন, তদন্তগুলো ভালোভাবে দেখা জনগণের দায়িত্ব, এবং আপনাদের তরফ থেকে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো আমার মনে হয় আপনারা যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করেন কিংবা বিচার বিভাগের কাছে উত্থাপন করেন, তখন সেই প্রশ্নের আরো বিস্তারিত উত্তর দেওয়া যেতে পারে। তবে আমি মনে করি দেশের প্রচলিত আইন অনুযায়ী পুলিশ কর্তৃক সকল আপনার অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে
ব্যবহারের ক্ষেত্রে তদন্ত হতে হবে, এটা এটা এখানে কিন্তু কোনো ইয়ে নেই, আপনার এখান থেকে কোনো ব্যতিক্রম নেই। তদন্ত হতে হবে সেটা আপনি বলছেন। আপনার তদন্তর গুণগত উৎকর্ষ সম্পর্কে প্রশ্ন উঠতে পারে, তো গুণগত উৎকর্ষ বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের চেষ্টা করা উচিত। তদন্তের গুণগত উৎকর্ষ যদি মানে শুধু গল্প বলাতেই সীমাবদ্ধ থাকে তাহলে সেটি আমরা জানি না সেটি কি হবে। ডক্টর আসিফ নজরুল, না, এখানে দায়িত্ব সকলেরই, দায়িত্ব সংশ্লিষ্ট সকলেরই। বিচার বিভাগে যে তদন্ত ম্যাজিস্ট্রেট যেটা করছেন তারও যেমন দায়িত্ব আছে, জনসাধারণের তরফ থেকে সে দায়িত্ব আছে যে সাক্ষী প্রমাণ দেওয়া কিংবা তদন্ত প্রতিবেদন যখন বেরোয় তখন প্রতিবেদন আমি জনসাধারণের দায়িত্বটি ঠিক বুঝছি না। আমি জনসাধারণ হিসেবে একটা ক্রস ফায়ার ঠেকাতে কি দায়িত্ব পালন করতে পারি সেটা আমি আসলে ভেবেও দেখতে চাই। আমি ডক্টর আসিফ নজরুল আপনার কাছে আসবো বিরতির পরে। আপনি যদি এই বিষয়ে কোনো কিছু না বলেন তাহলে আমরা একটা প্রশ্ন আপনার কাছে করে রাখতে চাই যে বিরতির পর যে গতকাল প্রধান বিচারপতি এস কে সিনহা যে বললেন রক্তচক্ষু উপেক্ষা করে আদালত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় দিয়েছিল, তার এই বক্তব্য থেকে আসলে আপনি কি বার্তা পেলেন? আমরা আসলে এটি আপনার কাছে একটু জানতে চাইবো। আর ক্রস ফায়ার সম্পর্কে যদি আপনার কোনো কিছু বলার থাকে আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর আসিফ নজরুল, বিরতির আগে জানতে চাইছিলাম যে ক্রস ফায়ার সম্পর্কে আপনি আর কিছু বলতে চাচ্ছেন কিনা। আরেকটা জিনিস হচ্ছে যে রক্তচক্ষু অপেক্ষা করে প্রধান বিচারপতি যে বলছেন আদালত ক্রস ফায়ার সম্পর্কে না, আপনি একটা কথা ডক্টর মহিউদ্দিন আলমগীরকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর রাজনীতি থেকে সরে আসছে কিনা। আমার কাছে একটা জিনিস মনে হয়, ধরেন বঙ্গবন্ধুর রাজনীতি বলতে যদি আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে উনি তো এককভাবে সবকিছু ডিসাইড করতেন, অনেক কিছু, অনেকের পরামর্শ নিয়ে উনি যেসব ভাষণ দিতেন, বাংলাদেশের সংবিধান রচনা করার সময় যেই জিনিসগুলো সংবিধানে রিফ্লেক্টেড হয়েছিল, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যেসব জিনিস ছিল, সেখান থেকে অবশ্যই আওয়ামী লীগ সরে এসেছে। কারণ বঙ্গবন্ধু যেই অর্থনীতির কথা বলতেন, উনি সামাজিক ন্যায় বিচারের কথা বলেন, সমাজতন্ত্রের কথা বলতেন, জাতীয়করণ করতেন, রাষ্ট্রের সম্পদ যেন ধনী গরিব সবাই সমভাবে ভোগ করতে পারে সেটার কথা বলতেন, সম্পদ যেন কিছু মানুষের হাতে কুক্ষিগত না হয় সেটার কথা বলতেন। তারপর আপনার উনার সময় বাংলাদেশে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যেই দৃঢ়তা ছিল, আপনাকে একটা এক্সাম্পল দেই, ডক্টর আলমগীরের নিশ্চয়ই মনে থাকবে, যখন আপনার ফারাক্কা ব্যারেজ টেস্ট রান করা হয়, বঙ্গবন্ধু তো রাজি হয়নি ফারাক্কা ব্যারেজ চালু করতে দিতে, তাও 3 মাস না 2.5 মাসের জন্য চালু করা হয়েছিল। তারপর যখন এটা অব্যাহত রাখা হয়, বঙ্গবন্ধুর আমলে স্ট্রংলি প্রোটেস্ট করা হয়। আর আজকে যদি আপনি আওয়ামী লীগের মানে আচরণ দেখেন, ইন পার্টিকুলার ভারতের ক্ষেত্রে বা অন্য, মানে ওই দৃঢ়তা, ওই দেশপ্রেম, ওই দায়িত্ববোধের ছিটাফোঁটা বর্তমান আওয়ামী লীগের মধ্যে আছে কিনা, অ্যাজ ফার এজ ইন্ডিয়া ইজ কনসার্ন, ইন্ডিয়া তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রতিবেশী, এরকম আরো অনেক বিচ্যুতি চিহ্নিত করা যায়। আর আপনি প্রধান বিচারপতি যে কথাটা বলেছেন, আমি আসলে ঠিক অবগত না ওখানে রক্তচক্ষু কতটুকু ছিল, বাট আমরা যেটুকু জানি বঙ্গবন্ধুর হত্যার যে বিচারটা হয়, এটা বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটা অনন্য ঘটনা, যে একজন মানে বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছেন 2 বার, কিন্তু কোনো স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। এখন দেখেন আপনার কোনো সামান্য হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করি, কিন্তু বঙ্গবন্ধুর মতো আমাদের স্বাধীনতার জনকের হত্যাকাণ্ডের ঘটনাতেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকার পরও স্পেশাল ট্রাইব্যুনাল করেন নাই, নর্মাল আদালতে এটা বিচার করতে দিয়েছেন, কোনো রকম ইন্টারফেয়ার করেন নাই। এবং আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি আইনের ছাত্র হিসাবে, অন্তত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার নিয়ে, এটার মান নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে এই জাতির মধ্যে কখনো কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। আমি নিজে মনে করি এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপনের স্কোপ নাই। এবং এই দুইটা ঘটনায়, যে বিচারিক আদালতে বিচার এবং উচ্চতর আদালতে বিচার, আপিলের শুনানি, দুইটাই হয়েছে আওয়ামী লীগের 2 আমলে। কাজে এখানে আদৌ সেরকম রক্তচক্ষু ছিল কিনা আমার জানা নাই, ভেতরে কিছু আছে আমি জানি না, কিন্তু আমি মনে করি এই বিচারটা একটা বাংলাদেশের ইতিহাসে অনন্য ঘটনা। এই বিচারের মান বহু ক্ষেত্রে আমরা রাখতে পারি নাই। বঙ্গবন্ধুর চেয়ে অনেক নিম্নতর এবং অনেক সাধারণ মানে লোকের হত্যাকাণ্ডের বা সাধারণ লোকের ভোগান্তির ঘটনার বিচারের সময় আমরা এই মানটা রাখতে পারি না, যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সময় রাখা গেছে। আমি ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের কাছে জানতে চাইবো যে ভারতের সাথে যে আমাদের কূটনৈতিক সম্পর্ক, সেইখানে আমরা যেটি ডক্টর আসিফ নজরুল কিছুটা ইঙ্গিত দিলেন, এছাড়া তার লেখায় আমি অনেকবার দেখেছি যে আমরা কিছুটা নতজানু ভূমিকাই পালন করছি কিনা। আমি যদি ট্রানজিটের কথা বলি, যে ট্যারিফের কথা আমরা শুনেছিলাম তার থেকে আসলে ভগ্নাংশ নেওয়া হচ্ছে, আমরা অন্যান্য কূটনৈতিক ক্ষেত্র নিদারুণ ব্যর্থতার পরিচয় দিচ্ছি কিনা দৃঢ়তার বদলে। আমি মনে করি না। সাম্প্রতিক কালের পৃথিবীব্যাপী আপনার যে প্রবণতা আছে বাণিজ্যের ক্ষেত্রে, সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে সকল ক্ষেত্রে আপনার বহুজাতিক বাণিজ্য প্রসারণের জন্য চেষ্টা হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের কথা চিন্তা করুন, ইউরোপিয়ান ইউনিয়ন কোত্থেকে, সেই স্টিল অ্যান্ড কোল অ্যান্ড স্টিল কমিউনিটি থেকে এসে আপনার ইউরোপিয়ান ইউনিয়নে উন্নীত হয়েছে।
কিংবা নাফটার কথা চিন্তা করুন, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। তো এই যে মুক্ত বাণিজ্য, এই মুক্ত বাণিজ্যের মাধ্যমে যে পৃথিবীর উৎপাদনশীলতা বাড়ানো যায়, এই সূত্র গ্রহণ করে সকল দেশের তরফ থেকে আপনার এই সকল দেশের তরফ থেকে দ্বিপাক্ষিকভাবে এবং বহুভাবে সহযোগিতা বৃদ্ধির পরিবেশ সৃষ্টি হয়েছে, করা হয়েছে, এবং সেই অনুযায়ী ভারতের সাথেও আমাদের বাণিজ্য বাড়ানোর যে আপনারা যে কার্যক্রম আমরা গ্রহণ করেছি যুগবদ্ধভাবে, সেই কার্যক্রম আমি মনে করি আপনার অর্থনৈতিক উন্নয়নের তত্ত্ব অনুযায়ী বা আন্তর্জাতিক বাণিজ্যের তত্ত্ব অনুযায়ী এখানে তো আপনার হার জিতের কোনো প্রশ্ন নাই। এখানে আপনার ধরুন লক্ষ্য করুন, আপনার যে আপনার ভারতের যে 8টি অঙ্গ রয়েছে আমাদের উত্তর এবং পূর্বাঞ্চলের দিকে, এদের সাথে আমাদের বাণিজ্য না বাড়ানোর তো কোনো যুক্তিকতা আমরা দেখি না। বাণিজ্য বাড়ালে তাদের লাভ এবং তার চেয়ে বেশি আমাদের লাভ বলে আমি মনে করি। আমি অর্থনীতির ছাত্র, আমি মনে করি আমাদের লাভ, এবং সেই সূত্রে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেই পদক্ষেপগুলো আমি মনে করি বহু আগেই নেওয়া প্রয়োজন ছিল। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, আমি শুধু একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশকে $120 মিলিয়ন ঋণ সাহায্য দিবে বলছে, একটি প্রজেক্ট, সেটা হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া এবং নেপাল। তো সেই প্রজেক্টের দিকে দৃষ্টি দিতে গিয়ে আপনার নিশ্চয়ই মনে থাকবে 2013 সালে আমরা যে কুনমিং ডিক্লারেশন করেছিলাম, সেখানে আমাদের যে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার যে প্যাক্টটি হওয়ার কথা ছিল, সেই প্যাক্টটি থেকে আমরা সরে এসেছি অনেকখানি, এবং বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপালের সাথে সেটি করার ব্যাপারে আমরা গুরুত্ব বেশি দিচ্ছি। কিন্তু সাদা চোখেই তো বোঝা যায় যে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমারটি অনেক বেশি যৌক্তিক এবং কার্যকর বাণিজ্য সুবিধা আমাদের দিতে পারতো। কেউ কেউ বলছে যে এটা ভারতের চাপে হতে পারে। আমি মনে করি না, এখন ভুটান, নেপাল এবং বাংলাদেশ এবং ভারত, আমাদের এদেশ বাণিজ্য বাড়ার অর্থ এই নয় যে কুমিংয়ে আমরা যে ঘোষণা করেছিলাম কিংবা ওই ঘোষণার সূত্র অনুসারে আমরা চীনের সাথে যে বাণিজ্য প্রসারের কথা বলছিলাম সেখান থেকে আমরা দূরে সরে এসেছি। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের কোন সর্ববৃহৎ বাণিজ্যের অংশীদার কিন্তু চীন, যেটা কেউ বলতে পারবে না। ডক্টর আসিফ নজরুল এই প্রসঙ্গে কোনো কিছু বলবেন? যে সেটি প্রফেসর মাইনুল ইসলাম বলছিলেন চিটাগং থেকে যে বিসিআইএম এর প্রতি যে আমাদের গুরুত্বহীনতা, সেটি অনেকটা ভারতের। আমি আপনার প্রথম প্রসঙ্গটা ফিরে যাই। আপনি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর অত্যন্ত, মানে কি বলবো, অত্যন্ত পড়াশোনা করা একজন মানুষ, বাট রাজনীতির কারণে হয়তো অনেক কিছু উনি মানে ওইভাবে বলতে চান না। কিন্তু আমি আপনাকে বলি, আচ্ছা আপনার সামনে আমি কয়েকটা জিনিস বলি, আপনার প্রতি শ্রদ্ধাবোধ রেখেই বলি। আপনি যে ইউরোপের উদাহরণ টানলেন ট্রানজিটের জন্য, ঠিক আছে, পৃথিবীর কোনো দেশে একটা দেশের ন্যাশনাল কোর কমিটি বলেছে 1086 টাকা ট্রানজিট ফি দিতে হবে। সেটাই নিরপেক্ষ বিশেষজ্ঞ যারা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছে, তারা বলছে এটা খুবই কম। সেখানে 186 না 87 টাকা। আমাদের কোর কমিটি বলছে 1000 সামথিং, আর আমরা রাজি হয়ে গেলাম 100 সামথিং এ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পৃথিবীর কোনো দেশ, আপনাকে আমি ধরেন আপনি বেয়াদবি হিসাবে নিয়েন না, চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো দেশ অন্য দেশকে তার নিজের দেশের নদীর ভিতরে রাস্তা বানিয়ে ট্রানজিট করতে দিয়েছে, যেটা আমরা করতে দিয়েছিলাম? পৃথিবীর কোনো দেশের সীমান্তে, বন্ধু দেশ তো আমরা বলি, বাংলাদেশ, ভারত নাকি বন্ধু, পৃথিবীর কোনো বন্ধু দেশের সীমান্তে একতরফাভাবে এক দেশের মানুষকে আরেক দেশের সীমান্ত রক্ষী বাহিনী মেরে ফেলে? আপনি আরব, প্যালেস্টাইন বলতে পারেন, তো শত্রু না। সেটা আমেরিকা মেক্সিকোর ক্ষেত্রে হয়তো, আমেরিকা মেক্সিকো এত না। আমি এটা নিয়ে অনেক লিখেছি প্রথম আলোতে, এত না। ওটা তো ড্রাগস যারা চোরা কারবার করে, সেটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আমার কথা শেষ হয়নি। জি জি প্লিজ। আরেকটা কথা, পৃথিবীর কোনো দেশে অভিন্ন যে নদীর পানি আছে, আপনি এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছেন, লিখেছেন, অভিন্ন নদীর পানিতে এত নাকি বন্ধু ভারত আমাদের, এত কিছু আমরা ভারতকে দিয়ে দিলাম। এত বছর হয়ে গেল, একটা তিস্তা নদীর পানির চুক্তি হলো না? 54টা নদীর মধ্যে একটা নদীর পানির মাত্র চুক্তি হয়েছে। পৃথিবীর কোনো দেশে এইরকম কোট আনকোট বন্ধু আছে কিনা? আরেকটা কথা হচ্ছে, যেই প্রকল্প, এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। মানে আমাদের কাছে মনে হয় কি, কিছু মনে করেন না, একদম অনেস্টলি বলি, আমাদের কাছে মনে হয় যে বর্তমান সরকারকে ক্ষমতায় যে কোনো ভাবে রাখার চেষ্টা করছে ভারত সরকার, শুধুমাত্র এই সমস্ত একতরফা সুযোগ সুবিধা যা ইচ্ছা বাংলাদেশের সাথে করার জন্য। একটু আমি জানতে চাই যে আপনার সব প্রশ্ন উত্তর নিশ্চয়ই দিবেন, কিন্তু মানে বাংলাদেশে যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকে, তখনও তো আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে গ্যাস বিক্রি করার জন্য বিএনপি সরকার কি পরিমাণ উদ্গ্রীব হয়ে উঠছিল। সরকার যেই থাকুক, ভারতের এত চিন্তিত বা উৎফুল্ল হওয়ার কথা আপনি অবশ্যই বলতে পারেন, কিন্তু 2001 সালে আপনি যদি কম্পারেটিভ আলোচনা করেন, যদি বিবিএনের গ্যাস দিয়ে দেওয়া হতো, তখন যদি বিবিএনের গ্যাস দিয়ে দেওয়া হতো, অবশ্যই আমরা বলতাম। এবং আমি মনে করি আজকে বাংলাদেশের রাজনীতি এমন জায়গায় চলে গেছে, বিএনপিও যদি ভারতের ধরেন পদলেহন করার সুযোগ পায়, হয়তো লেহন করবে, কিন্তু তার জন্য কি আমরা বিএনপি সমালোচনা করবো না? রাইট। আরেকটা কথা, বিএনপি সবাইকে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছিল, বিএনপি সবাইকে রামপাল চুক্তি করা হয়েছিল। বিএনপি, আমি বললাম তো আপনাকে, বিএনপি যদি সুযোগ পায় ক্ষমতা আসার জন্য, ভারতে তারা বদলন করতে রাজি হবে। কিন্তু আপনি যদি কম্পারেটিভ পারফরমেন্স অতীতের দেখেন,
বিএনপি যতটা ভারতের জন্য খুলে দিয়েছিল তার চেয়ে অনেক বেশি বর্তমান আওয়ামী লীগ সরকার দিচ্ছে। আপনি মনে করছেন রামপাল চুক্তিটাও ভারতকে তুষ্ট করার জন্য করা হচ্ছে? যাই হোক, ডক্টর আলমগীর অনেকগুলি নোট নিয়েছেন। আমরা একটা বিরতি নিয়ে এসে ডক্টর আসিফ নজরুলের প্রশ্নগুলির থেকে আপনার কাছে একটু জবাব চাইবো। আমরা ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। অনেকগুলি প্রশ্ন ডক্টর আসিফ নজরুল করেছেন, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, এবং ভারতের এই বিষয়গুলি, ভারতের সাথে বাংলাদেশ আন্তঃসম্পর্কের এই বিষয়গুলি আপনি কিভাবে? উনি যেসব প্রশ্ন করেছেন তার মধ্যে দুটোর উত্তর আমি দেবো, এবং আমার মনে হয় এই দুটোর উত্তর দিলে উনি বাকি যে প্রশ্নগুলো সম্পূর্ণভাবে বা সম্পর্কিতভাবে করেছেন তার উত্তর তিনি পেয়ে যাবেন। প্রথম হলো এই যে ট্রানজিট ফি। দেখুন, ট্রানজিট ফি আমরা আরোপ করেছি, তবে যেটা মনে রাখা দরকার যে এই যেসব দেশে আপনার মুক্ত বাণিজ্য প্রসারিত হয়েছে, যেমন কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো নাফটার আওতায়, কিংবা ইউরোপিয়ান ইউনিয়নে 28টি দেশ, আমি যদি যুক্তরাজ্যকে ছেড়ে দিই 27টি দেশ, তাদের মধ্যে তো ট্রানজিট ফি নাই। আমার মূল বক্তব্য যেটা সেটা হলো যদি আমি বাণিজ্য বাড়াই, এবং যদি আমি মনে করি বাণিজ্য বাড়ালে আমার উৎপাদনশীলতা বাড়বে, পাশের যে পার্শ্ববর্তী দেশে তার উৎপাদনশীল বাড়াবে, তাহলে একটি মেয়াদি মেয়াদি আপনার কর্মসূচি নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, এবং সেই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে গিয়েছি বলে আমি মনে করি। আর দ্বিতীয় যে কথাটি তিনি বলেছেন যে ভারতকে আমরা সুবিধা দিয়েছি, ভারতকে সুবিধা দেওয়ার প্রশ্ন বিএনপি আমলে হয়েছে। বিএনপি আমলে তো সুবিধা দেওয়ার সবচেয়ে বড় উত্তর বেগম খালেদা জিয়া একবার দিয়েছিলেন, যে তিনি ফারাক্কা কিংবা আপনার গঙ্গার পানি বিভাজন সম্বন্ধে ভারতের সাথে আলোচনা করতে ভুলেই গিয়েছেন। তো আওয়ামী লীগ সরকার কিন্তু ভুলে নাই। 1974 সালে বঙ্গবন্ধু করেছিলেন, তারপর 1996 সালে ওই আপনার সেই ইসের সাথে আলোচনায় আমি সংশ্লিষ্ট ছিলাম, প্রত্যক্ষ হয়ে আমরা করেছি। আমরা কিন্তু বাংলাদেশের স্বার্থ আপনার দেয়নি, স্বার্থ বিসর্জন দেয়নি, বরং যে অস্তিত্ববান যে অবস্থা, সেই অবস্থায় যতটুকু আপনার সুবিধা পাওয়ার কথা ততটুকু সুবিধা কিন্তু আমরা আদায় করতে পেরেছি। তিস্তার প্রশ্ন উঠেছে উদাহরণ, তো দেখুন গঙ্গা চুক্তিতে যদি ব্যাপারই না থাকে তাহলে আমরা 110 টাকাই বা কেন নিলাম, 149 টাকাই কেন নিলাম, বা 189 টাকা? এটা প্রতীকী, তারাও হয়তো আমাদের কাছ থেকে নেবে। তবে হ্যাঁ, আমরা বেশি নিতে পারতাম। ওই যে কথা বলা হয়েছে, আপনার যে মুজিবুর রহমান কমিটির কথা বলেছেন, সেখানে বলা হয়েছে যে আমাদের এখানে রাস্তাঘাট উন্নয়নের জন্য ভারত একটা অংশ, মানে ভারতে একটা ব্যয় বহন করবে। কিন্তু আমি মনে করি একটা স্বাধীন দেশে আমরা আমাদের ক্ষেত্র সড়ক উন্নয়ন করব, আর ভারত সহায়তা দেবে, এবং সহায়তা দেওয়ার প্রক্রিয়ায় তারা মালিকানার দাবিদার হবে, এটা তো আমরা হতে দিতে পারি না। এটা হয় না, কোনো দেশেই হয়নি এটা। আপনার এক্ষেত্রে যে কার্যক্রম অন্যান্য দেশে গ্রহণ করা হয়েছে, অন্যান্য অঞ্চলে গ্রহণ হয়েছে, তা বিশ্লেষণ যদি করেন তাহলে দেখবেন এটা হয় নাই। আর তিস্তা পানির কথাও বলা হয়েছে। দেখুন, গঙ্গা চুক্তি 1996 সালে যখন হয়েছিল, গঙ্গা চুক্তির দ্বিতীয় অনুচ্ছেদে সুস্পষ্ট বলা হয়েছিল যে এই চুক্তিটি করার পর পরবর্তী পর্যায়ে অন্যান্য যে 53টি সাধারণ নদী আছে ভারত ও বাংলাদেশের মধ্যে, তার পানি বিভাজন সম্পর্কে দুই দেশ আপনারা আলোচনা করবেন। 2001 থেকে চিন্তা করুন, 2008 সাল পর্যন্ত বা 7 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতা ছিল, একটিবারও তারা সে কথা উচ্চারণ করেনি, তারা কাজটি করেনি। তারপর 2009 সালের পর থেকে 2010 সালে বিএনপি করেনি বলে হয়তো আওয়ামী লীগ তর্কে জিততে পারলো, কিন্তু আমরা পানি তো পেলাম না। এটা করছে এবং আপনি যে পানি, আপনার পানি যেটা পাওয়ার, সে পানি পাওয়ার ব্যাপারে যে আপনার বিভাজন হওয়া প্রয়োজন, সে বিভাজন সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমি আশাবাদী যে আপনার বিভাজন অচিরেই এই বিভাজন সম্পর্কিত চুক্তি আমরা সই করতে। আমাদের হাতে কি আর কোনো কার্ড থাকলো যেটা দিয়ে আমরা আসলে মানে বার্গেইন করতে পারবো? আমাদের হাতে কোনো বার্গেনিং কি কার্ড রাখতে পারি? আমরা ট্রানজিট কার্ড রাখতে চাইতাম। কোনো কালে করেছেন? উদাহরণ দেই, আপনার গঙ্গা চুক্তি নিয়ে কথাবার্তা হয়েছিল, একটি আপনার আলোচনার সভায় আমাকে উত্তর দেওয়া হয়েছিল। তারা সব কিছু বললেন এটা হওয়া উচিত, ওটা হওয়া উচিত। আমি বললাম যে সবচেয়ে ভালো হতো যদি গঙ্গার 100 ভাগ পানি আমরা পেতাম, কিন্তু গঙ্গার দৈর্ঘ্য 1600 মাইল, তার মধ্যে 160 মাইল বাংলাদেশে। গঙ্গার যত পানি উৎপাদিত হয় তার 17 ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়। তো এটা এগুলো তো দেখতে হবে, চট করে তো বললেই হবে না। আমি একটা কথা বলি, আমি তো আন্তর্জাতিক নদী আইনে পিএইচডি করেছি, একটু বিনয়ের সাথে বলি উনাকে। দেখেন 1996 ট্রিটি, গঙ্গা নদী চুক্তি যেটা, সেটা সেই সময়ের প্রেক্ষাপটে একটা ভালো চুক্তি ছিল। তখন বাংলাদেশের পক্ষে এর চেয়ে বেটার কোনো চুক্তি করা সম্ভব ছিল না। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এটা আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু তার মানে এটা না যে এই চুক্তিটার চেয়ে আরো ভালো চুক্তি যদি আমরা আমাদের দেশের মধ্যে যদি জাতীয় ঐক্য থাকতো, আমাদের দেশে যদি নদী নিয়ে সুদূর প্রসারী গবেষণা থাকতো, আমাদের দেশে আওয়ামী লীগের পরপর বিএনপিও যদি আলোচনার প্রক্রিয়াটা অব্যাহত রাখতো, এই জাতীয় ইস্যুগুলোতে যদি আওয়ামী লীগ বিএনপির এই ধরনের কদর্য মারামারি সংঘাত না থাকতো, তাহলে অবশ্যই আমরা এর চেয়ে অনেক ভালো চুক্তি পেতে পারতাম।
এটা ওই সময়ের প্রেক্ষিতে ওই সময়ের প্রতিকূলতায় ভালো চুক্তি ছিল, কিন্তু যদি আপনি কনটেক্সট বিচ্ছিন্নভাবে দেখেন পৃথিবীর অন্য অনেক চুক্তির তুলনায় এটা অত্যন্ত নিম্নমানের চুক্তি। আপনি যদি মিকং চুক্তির তুলনায় বলেন, মিকং চুক্তিতে উনি জানেন অববাহিকা ভিত্তিক উন্নয়নের কথা বলা হয়েছে, আর উনি গঙ্গা চুক্তিতে যে কথা বলেছেন দ্বিতীয় অনুচ্ছেদে ছিল না, কিছু মনে করেন না, এটা নবম অনুচ্ছেদে ছিল, আমার একদম মুখস্থ আছে। আমি এটার খসড়া তৈরি করেছি, আমি জানি নবম। আচ্ছা ঠিক আছে, প্রথমেই দেখবেন, ঠিক আছে দেখবেন। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় নবম এটা ম্যাটার করে না, করে। মূল ব্যাপার হচ্ছে যে যদি ম্যাটার করে তাহলে আমি ঠিক থাকলাম নবম অনুচ্ছেদে আছে। নবমের কথা বলেন, আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে। ওই চুক্তি দাড়ি কমাটামা পর্যন্ত খসড়া আমাদেরকে করতে হয়েছে। অবশ্যই আপনি করেছেন, কিন্তু এমনও তো হতে পারে আপনার চেয়ে আমার একটু বেশি মনে আছে, এটা হতেই পারে যদি আপনারা করেছেন। আচ্ছা এনিওয়ে, দ্বিতীয় অনুচ্ছেদে আমরা ধরে নিলাম, ওখানে বলা আছে যে দুইটা দেশ নো হার্ম, ইকুইটেবল ইউটিলাইজেশন এবং ফেয়ারনেস, ইকুইটেবল শেয়ারিং ও ফেয়ারনেস, এই তিনটা নীতির ভিত্তিতে অন্যান্য নদীর পানির ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। সেই আলোচনাটা পরে বিএনপি করতে পারে নাই বা করে নাই। এই বিএনপির এই ব্যর্থতা তো আপনাকে এই, কিন্তু ডক্টর আসিফ নজরুল, বিএনপির এই ব্যর্থতাটাকে কি কখনো বাস্তবতার নিরিখে মাপা যায়? আমরা আসলে বিএনপি থাকি বা আওয়ামী লীগই থাকি, আমি আপনাকে অনেস্টলি বলি, আমাদের সেই বার্গেনিং পাওয়ার আছে কিনা? আমরা যখন বিএনপি মেজর হাফিজউদ্দিনকে যখন আমি এরকম জিজ্ঞেস করেছিলাম, উনি যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, অ্যাক্টিভলি যুদ্ধ করেছেন, বীর বিক্রম ছিলেন একজন, উনি বলেছে বিএনপি আমলে জয়েন্ট রিভার কমিশনের পক্ষ থেকে যে মিটিং ডাকার প্রস্তাব দেওয়া হলে ভারতের কর্ণপাতই করতো না। এবং ওই সময় জয়েন্ট রিভার কমিশনের যে মিটিংগুলো হয়েছিল, ওই সময় জয়েন্ট রিভার কমিশন একদম মিটিং হয়নি সেটা না, অবশ্যই মিটিং হয়েছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, কম হতো মিটিং, ভারত রেসপন্ডই খুব কম করতো। ওই কম যে মিটিং গুলাই হতো, মানে সেগুলি শুধু মিটিংই হতো, মানে আমরা কোনো ফল পাইনি। যেটি জনাব হাফিজউদ্দিন আমাদেরকে বলেছে যে তিনি ফল পান, কিন্তু আমরা আওয়ামী লীগের এই আমলে ফল পাই নাই। সভাকরণে যে ব্যর্থতা হয়, ব্যর্থতা আমাদেরও। আমরা আওয়ামী লীগ তো করতে পেরেছে না, সেটা আছে। আমি আপনাকে শুধু একটা জিনিস বলবো, কি ধরেন বিএনপির তুলনায় আওয়ামী লীগের সাথে ঐতিহাসিকভাবে তো ভারতের সম্পর্ক অনেক ভালো, বিকজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত যখন আমাদেরকে মুক্তভাবে সাহায্য করেছে, তখন আওয়ামী লীগের থ্রুতে এই সাহায্যটা করেছে। আমাদের একটা দেশের সাথে আরেকটা দেশের, আপনি যে বললেন যে কার্ড কি, পারস্পরিক দর কষাকষির জন্য কিছু কার্ড হাতে রাখতে হয়। ট্রানজিটটা ছিল, আমি যেটুক বুঝি, আমার জ্ঞান কম হতে পারে, বাট অনেস্টলি যেটা বুঝি, এই কার্ড দিয়ে বাংলাদেশ করেছিল যখন শেখ হাসিনার প্রথম সরকার, মানে দ্বিতীয় সরকার 2007 সনের সরকার যখন ক্ষমতা এসেছিল, তখন কিন্তু এই ধরনের কথা হয়েছিল যে আমাদেরকে নদীর পানি না দিলে আমরা ট্রানজিট দিব না। এটা পরবর্তীকালে যখন এই প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়, তখন আওয়ামী লীগের সেই দর কষাকষি ক্ষমতা হারিয়ে ফেলে। আমার মনে হয় যে আমরা একটা বিরতি নেই, কিন্তু ডক্টর আসিফ নজরুল, আপনি নিশ্চয়ই এটা পরে আরেকটু ব্যাখ্যা করবেন আমাদের। এই ট্রানজিট কার্ডটি তো বিএনপির অন্তত হাতে ছিল, তারপরও তারা জয়েন্ট রিভার কমিশনে ডাকলে তারা আসতো না কেন? তাদের সাথে কথা বলতো না? কার্ডটা দিয়ে দেয়নি তো, কার্ডটা আওয়ামী লীগ কার্ডটি দিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে আমরা একটু ফিরছি, ডক্টর আলমগীরের কাছে আমরা ফিরছি একটু পরে। ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, ডক্টর আসিফ নজরুল যে প্রশ্নগুলি তুলেছেন তার মোটামুটি সবগুলি আপনি জবাব দিয়েছেন। শুধু উনি বলছিলেন যে বিএনপি কোনো কিছু না করলেও কার্ডটি রেখে দিয়েছিল, কার্ডটি দিয়ে দেয় না। আওয়ামী লীগের গভর্নমেন্টের সাথে একটু পার্থক্য তিনি করতে পেরেছেন, আওয়ামী লীগ কার্ডটি দিয়ে দিয়েছে। মানে আমাদের হাতে ট্রানজিট ছিল, যে ট্রানজিটের প্রসঙ্গে বিএনপি আওয়ামী লীগের শীর্ষ নেতারাই বলেছিলেন যে, তারা যখন বলেছিলেন তখন মনে রাখবেন যে বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য ছিল, ভারতের পাকিস্তানের সাথে বাণিজ্য তার চেয়ে বেশি ছিল, সে সম্বন্ধে তারা কোনো কথা বলেননি। সেটা তাদের দেখা দরকার ছিল বলে আমি মনে করি। কিন্তু আমি যে কথাটি বলতে চাচ্ছি এই প্রসঙ্গে, সেটা হলো এই যে আমার হাতে যে ট্রানজিটের অধিকার আছে, এটা খুব বেশি দিন যে আমি ধরে নিতে পারবো কুপমণ্ডলের মতো, এটা মনে করার কোনো সঙ্গত কারণ নাই। এটা মনে করার সঙ্গত কারণ নাই। এককালে তিব্বত এই কথা মনে রাখতো, এককালে সিকিমও এই কথা বলতো, কিন্তু কথা বলে তারা খুব একটা ফায়দা লাভ করে নাই। আমি অন্য সব কথা বলবো না, আমি দুটি ক্ষেত্রে প্রসারণের কথা বলবো। একটি হলো যে আপনার টেকনাফের অদূরে পূব দিক দিয়ে আপনার মায়ানমারের নদীপথ ধরে মিজোরাম পর্যন্ত যাওয়ার নদীপথ এবং বন্দর ভারত প্রায় স্থাপন করে ফেলেছে। ঠিক তেমনি আমার মেঘালয় দিয়ে আপনার পর্যন্ত, অসম পর্যন্ত তাদের রেলপথ এবং যে আপনারা সড়ক পথ তারা যথেষ্ট উন্নয়ন করে ফেলেছে। এখন এই দুটি ক্ষেত্রে যদি উন্নয়ন আপনার শতকরা 100% হয় বা পূর্ণাংশ হয়, তাহলে আমরা আদিকাল থেকে আমাদের উপর এই যে তথাকথিত ট্রানজিট বলে যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা যদি ধরে রাখি, তাহলে তো আমরা মনে করবো যে আমরা বোকার স্বর্গে বাস করছি। ঠিক আছে, সেই ধরে রাখা দিয়ে আমরা কোনো লাভ হচ্ছে না, কিন্তু দিয়ে আমাদের কি লাভ হচ্ছে? মানে ইন্ডিয়ার মতো করে তাদের যে জায়গায় যাওয়ার পথ করছে, আমি আমার বাণিজ্য প্রসারিত করছি, আমিও লাভ করছি, বাণিজ্য প্রসারিত করছি। কিরকম মানে এটা কি ওরকম কোনো, মানে আপনার কাছে তো সকল বিষয়ে একটু তথ্য থাকে যে আমরা
এই সুবিধা দেওয়ার পরে আমাদের ভারতের সাথে রপ্তানি বাণিজ্য বেড়েছে এরকম কোনো সিগনিফিকেন্ট বাড়বে, বাড়ার সুযোগ হয়েছে। আপনি লক্ষ্য করবেন আগরতলায় আমরা ইট পর্যন্ত, বাংলাদেশের ইট পর্যন্ত রপ্তানি করছি। সেটার সাথে কি হ্যাঁ, ট্রানজিট দেখুন। সম্পর্ক আছে? হ্যাঁ, ট্রানজিটের সম্পর্ক আছে? আছে, নিশ্চয়ই আছে। আগরতলায় যাচ্ছে না আমাদের এখান দিয়ে Alright, আগরতলা আমরা ইট পর্যন্ত রপ্তানি ইট পর্যন্ত রপ্তানি করছি। সেই ইট রপ্তানির ক্ষেত্রে কতটা কি কার্যকর আছে সেটা অবশ্য আমরা একটু দেখবো। আমি ডক্টর আসিফ নজরুল একই প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই, যে একই বিষয়ে, যে আমরা আমাদের বাংলাদেশের মানুষ খুব স্বাধীন সত্তার কথা বললেও অনেক বিষয়ে, বিশেষ করে সাংস্কৃতিক এবং অনেক বিষয়ে আমরা ভারতের উপর অনেকখানি নির্ভরশীল। ভারতের ছবি, ভারতের এটি, বাংলাদেশের মানুষের এইসব মানসিকতা আপনি কিভাবে দেখেন, যে মানসিকতার দিক থেকে যদি আমি বলি, এবং সরকারও বিভিন্ন সুযোগ সুবিধা করেও দেয়, ভারতীয় ছবি আসছে। আমার নিজের কাছে মনে হয় কি, ধরেন আমরা যখন বিদেশে পড়াশোনা করেছি, ডক্টর আলমগীরও বাইরে পড়াশোনা করেছেন, আমরা দেখতাম যে অন্য দেশের চ্যানেল দেখতে হলে আপনাকে পে চ্যানেল দিতে হয়, টাকা দিয়ে দেখতে হয়। ধরেন আমি যখন আমেরিকাতে ছিলাম, আমার মনে আছে আমি এমনকি রিয়াল মাদ্রিদের একটা খেলা দেখেছি, তো এই জন্য আমাকে $12 পে করতে হয়েছে, পে পার ভিউ। তো আমাদের দেশে যেইভাবে আপনার ইন্ডিয়ান চ্যানেলগুলোর রাস্তা সুযোগ করা হয়েছে, অন্যান্য দেশের চ্যানেলও আছে, কিন্তু ইন্ডিয়ান চ্যানেলের প্রকোপটা অনেক অনেক বেশি, কারণ এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, পশ্চিমবঙ্গের বাংলা এবং হিন্দি, ইন্ডিয়ার হিন্দি। এনডিটিভির ইংলিশ আছে, কোনো অসুবিধা নাই, নিউজ চ্যানেল। এবং এটা এমন স্ট্রংলি, এত ব্যাপকভাবে বাংলাদেশের মানুষকে দেখানোর সুযোগ করে দেওয়া হয়। বাংলাদেশের সব মানুষ তো ওই পরিমাণ শিক্ষিত লেভেলে তো আমরা পৌঁছাই নাই, ওই পরিমাণ সচেতনতার লেভেলে তো আমরা পৌঁছাই নাই। আপনি একদম হাতের মধ্যে যখন এরকম একটা বিনোদন পাবেন, আমি সন্দেহ করি যদি আমি ইউরোপে থাকা অবস্থায় এরকম আমেরিকার বিনোদন পেতাম বিনা পয়সা, সেটা আমি নিজেও দেখতাম। এখন হয়তো আমাদের ওই হলিউডের মুভি, ইংলিশ প্রিমিয়ার লিগ, এইসবের প্রতি আসক্তির কারণে আমরা অভিভূত হই না হিন্দি দেখে বা পশ্চিমবঙ্গের চ্যানেল দেখে, কিন্তু আমার কথা হচ্ছে এই সুযোগটা আমরা করে দিয়েছি। এবং এই সংস্কৃতির অনুপ্রবেশের সাথে সাথে বাজার দখলের যে প্রক্রিয়াটা আছে, সংস্কৃতি অনুপ্রবেশ এবং বাজার দখল একটা অনিবার্য সম্পর্ক আছে। ভারতীয় পণ্য ক্রয় করা, ভারতীয় শাড়ি ক্রয় করা, ভারতে শপিং করতে যাওয়া, এটার একটা বিরাট আপনার সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। এটা আমি মনে করি অবশ্যই অত্যন্ত নেতিবাচক। আমাদের এই স্বাধীন সত্তাটা কিছুটা নির্মাণ করার ক্ষেত্রে ব্যর্থতার দায়িত্ব হচ্ছে সরকারগুলো। কিন্তু ডক্টর আসিফ নজরুল, পে পার ভিউর কথা আপনি আমেরিকাতে বলেছিলেন। আমেরিকাতে তাদের নিজেদের বাস্কেটবল খেলা বা মুষ্টিযুদ্ধ খেলা দেখলে তার চেয়ে বেশি টাকা দিয়ে হয়তো আপনার দেখতে হতো, সেটা বিদেশি চ্যানেলের সাথে সেটা সম্পর্কিত না। পে পার ভিউ তাদের সবকিছুর উপরে আরোপিত হয়। সেটা বলছি, ওইখানে বিনা পয়সায় আপনি অন্য দেশের এরকম হাজার হাজার চ্যানেল দেখতে পারেন না, আপনি টাকা দিয়ে দেখতে পাবেন। যদি বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে দেখতে হতো তাহলে দেখতে না হতো। এই আলোচনা একটি বিষয় কিন্তু আমরা অবজ্ঞা করছি। আমাদের মনে রাখতে হবে যে প্রযুক্তির কল্যাণে এই যে তথ্য, এটা সীমান্তবিহীন হয়ে গেছে। এটা আমি আর আপনি ইচ্ছে করলে আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আপনি সিএনএন নিয়ন্ত্রণ করবেন, বিবিসি নিয়ন্ত্রণ করবেন না, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। কিন্তু আমরা যতটা পারি, আমরা যতটা পারি খুলে দিচ্ছি, সেটা না, খুলে দিচ্ছি না, এটা মানে যতটা পারি সাহায্য করছি। প্রযুক্তি একে সীমান্তবিহীন করে ফেলেছে। কিন্তু আমি কি টেলিভিশন চ্যানেলে সৌদি আরবের চ্যানেল দেখতে পারবো? দেখছেন, আল জাজিরা দেখছেন না? না না, ওইটা তো অন্য জিনিস। আমি বলছি বিনোদনমূলক, আপনার ওই আল জাজিরা তো নিউজ চ্যানেল একটা। এখন আমি আল জাজিরা তো কাতার ভিত্তিক নিউজ চ্যানেল একটা। এখন আমি যদি ধরেন আপনি যেটা বললেন সেটা ইন্টারনেটের মাধ্যমে সম্ভব। ইন্টারনেট তো সবাই অ্যাফোর্ড করতে পারে না, টেলিভিশন তার জন্য অনেক বেশি লোক অ্যাফোর্ড করতে পারে। আমি কেন চাইলে নিকারাগুয়ার টিভি দেখতে পারবো? আমি, আপনার দরকার নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রযুক্তি তথ্যকে সীমান্তবিহীন করে ফেলেছে। এটা আমি আর আপনি ইচ্ছে করলে নিয়ন্ত্রণ করতে পারি না। প্রযুক্তি তথ্যকে কিন্তু সীমানাবিহীন করে ফেলেছে। কিন্তু বাংলাদেশের মানুষের এই আরেক দেশের জিনিস দেখার ব্যাপারে এই আগ্রহটা কিভাবে দেখেন? আসিফ ভাই ইংল্যান্ডের কথা বলছেন, ইংল্যান্ডে কিন্তু তাদের নিজস্ব সোপই দেখে, আমেরিকার সোপ থেকে তো ইংল্যান্ডের সোপ। এটা সাংস্কৃতিক প্রবণতা, এটা সাংস্কৃতিক প্রবণতা। এটার উপর তো আমি আর আপনি নিয়ন্ত্রণ করতে পারি না। এমন তো নয় যে বিএনপি আমলে তারা দেখতো না, এমন তো, এটা তো মানে দেখতে কমই, এটা সাংস্কৃতিক সম্পর্ক আছে। আমি আপনাকে বলি, একই উপমহাদেশের আমরা বাসিন্দা, সেই অনুযায়ী একটা সাংস্কৃতিক সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমি আর আপনি ইচ্ছে করলে অস্বীকার করতে পারবো না। সুলতান সুলেমান দেখানো হচ্ছে বাংলা ডাবিং করে, সবাই তো পাগল হয়ে সুলতান সুলেমান দেখে। রাইট। এখন আমি যেটা বিশ্বাস করি, আপনি যদি মিশরের সব চ্যানেলও বাংলাদেশে ওপেন করে দেন এবং ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা ডাবিং করে দেন, সবাই মিশরের চ্যানেল দেখা অভ্যস্ত হয়ে যাবে। এই সমস্ত ব্যাপারে আমাদের যদি এতই সমস্ত কিছু উন্মুক্ত থাকতো, তাহলে পশ্চিমবঙ্গে আমাদের সমস্ত চ্যানেল উন্মুক্ত হয় দেখা যায় না কেন? পশ্চিমবঙ্গের বইমেলায় আমাদের সমস্ত বই উন্মুক্ত হয় পাওয়া যায় না কেন? ভারতের অন্য রাজ্যে পাওয়া যায় না কেন? আপনি কি কেরালায় বসে ইন্ডিপেন্ডেন্ট টিভি দেখতে পারবেন? ইন্টারনেটে পারবেন, টিভিতে পারবেন। আপনি কি ছত্তিশগড়ে বসে চ্যানেল আয়ের কোনো প্রোগ্রাম দেখতে পারবেন? তো যদি সবকিছুই উন্মুক্ত হয়ে যায়, সবকিছুর মধ্যে ভালো দিক থাকে, তো তারা এটা করে না কেন যেটা আমরা করি? এটা চাহিদা থাকলে এবং প্রযুক্তিগত আপনার যে ক্যারেজ ফি, ভারতীয় চ্যানেলগুলো অবশ্য ভারতীয় ক্যারেজ ফি দিতে হয়। আমরা ডক্টর আসিফ নজরুল, ডক্টর মহিউদ্দিন আলমগীর, আপনাদের অনেক ধন্যবাদ দিতে চাই। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।